বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার হিস্ট্রির সেট নম্বর 7টা নিয়ে এসেছি। আশা করছি এই হিস্ট্রির প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিসিএস প্রিলিমসের সেটগুলো তোমাদের যে কোনো রকম পরীক্ষা, সেটা পিএসসির হোক আর কেন্দ্র সরকারের হোক, উপকারে আসবে। আজকে আমি তোমাদের জন্য 2005 সালে যে ডাব্লিউবিসিএস প্রিলিমসের পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার হিস্ট্রির কোশ্চেন নিয়ে এসেছি। তবে একটা সেটে আমি পুরো 2005টা কমপ্লিট করতে পারিনি। চেষ্টা করব কালকের আরেকটা হিস্ট্রির সেট আনার, মানে কালকের আরেকটা সেট আনার। তাহলে কিন্তু 2005 সালের যাবতীয় হিস্ট্রির প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর কালকে যদি না আনতে পারি, আমি সোমবার ডেফিনেটলি আনবো। তবে আমার ইচ্ছা আছে কালকেরই আরেকটা ক্লাস এনে 2005টা শেষ করে দেওয়ার হিস্ট্রির। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর টেলিগ্রাম চ্যানেলটা যারা জয়েন করোনি তারা ফ্রি পিডিএফ পাওয়ার জন্য আমার ইউটিউবের ডেসক্রিপশান বক্সে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। এছাড়াও চ্যানেল পেজের একদম সামনেই দেখবে টেলিগ্রাম চ্যানেলটা দেওয়া আছে। আর এছাড়াও তোমরা প্রতিটা ভিডিও শেষে কমেন্ট বক্স চেক করলেও দেখবে আমি ওখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলটায় লিঙ্ক দিয়ে রাখি। ওখান থেকে অনায়াসে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেও। ওখানে আমি ভিডিওগুলোর ফ্রি পিডিএফ আপলোড করে দেবো। ওখান থেকে তোমরা ভিডিওগুলো ফ্রি পিডিএফ ডাউনলোড করে নিও। পুরো পিডিএফগুলো হাতে রাখো, ভিডিওগুলো হাতে রেখো। পিডিএফ দেখে পড়তে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো চলো, প্রথম প্রশ্ন। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক, ডাব্লিউবিসিএস 2005-এর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ব্রহ্মবান্ধব উপাধ্যায়, বারীন্দ্র ঘোষ, কৃষ্ণকুমার মিত্র, ভূপেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তর কী হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত। আমাদের যুগান্তর যে পত্রিকা তার প্রথম যে সম্পাদক ছিল কিন্তু ভূপেন্দ্রনাথ দত্ত। যুগান্তর পত্রিকা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ভূপেন্দ্রনাথ দত্ত কিন্তু আমাদের স্বামী বিবেকানন্দজির কিন্তু ভ্রাতা ছিলেন। আর এই সম্বন্ধে আরেকটু নোট দেখে নাও। যদি আসে যে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন, মানে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা করেছিলেন বারীন্দ্র কুমার ঘোষ 1906 সালে, এবং কলকাতাতেই প্রতিষ্ঠা হয়েছিল। দেখো, আমি 3 নম্বর নোটে লিখেই দিয়েছি। আর যখন উনি প্রতিষ্ঠা করছেন, বারীন্দ্র কুমার ঘোষ আবার কে ছিলেন এইগুলো কিন্তু আসে, অনেক সময় রিলেশন ক্ষেত্রে আসে। বারীন্দ্র কুমার ঘোষ ছিলেন কিন্তু অরবিন্দ ঘোষ, মানে আমাদের যে ঋষি অরবিন্দ, ওনার কিন্তু ভ্রাতা ছিলেন হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ। আর ভূপেন্দ্রনাথ দত্ত ছিল কিন্তু স্বামী বিবেকানন্দের ভ্রাতা। আর ভূপেন্দ্রনাথ দত্ত ও অবিনাশ ভট্টাচার্য, এই দুটো নাম খুব গুরুত্বপূর্ণ, মনে রেখো। অবিনাশ ভট্টাচার্য, এনারা কিন্তু এই যুগান্তর পত্রিকার সহ প্রতিষ্ঠাতা ছিলেন। যদি আসে যে প্রতিষ্ঠা কে করেন বা প্রতিষ্ঠাতা কে যুগান্তর পত্রিকার, তখন হবে বারীন্দ্র কুমার ঘোষ। কত সালে এটাও আসে? 1906 সালে। কোথা থেকে? কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এটা হয়তো আসবে না, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক আর প্রতিষ্ঠাতা দুটো কিন্তু আলাদা কোশ্চেন। সম্পাদক যদি আসে ভূপেন্দ্রনাথ দত্ত আর প্রতিষ্ঠাতা বারীন্দ্র কুমার ঘোষ। এইবার দেখো, সহপ্রতিষ্ঠাতা দেওয়ার কারণটা কি? সহপ্রতিষ্ঠাতা দেওয়ার কারণ এই কারণেই অনেক পরীক্ষায় দেখবে যে দিয়ে দিল যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাকে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছ না বারীন্দ্র কুমার ঘোষ। যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা কে করেন? বারীন্দ্র কুমার ঘোষ দেখতে পাচ্ছ না। 3টে অপশানের সঙ্গে দেওয়া আছে ভূপেন্দ্রনাথ দত্ত, তখন ওটা সঠিক উত্তর হবে। কিংবা 3টে অপশানের সঙ্গে অবিনাশ ভট্টাচার্য, তখন ওটা সঠিক উত্তর হবে। ঠিক আছে? আবার অনেক সময় দেখবে যে বলেই দিল যে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ, ওনার সঙ্গে আর কে সহযোগী ছিলেন বা সহকারী প্রতিষ্ঠাতা কে ছিলেন, তখন দেখলে 3টে অপশানের সঙ্গে নয় ভূপেন্দ্রনাথ দত্ত আছে, অবিনাশ ভট্টাচার্য আছে। ভূপেন্দ্রনাথ দত্তটা তোমাদের সবার মনে থাকবে, কিন্তু অবিনাশ ভট্টাচার্য নামটাও একটুখানি মনে রেখো, কারণ এইগুলো এখনকার যে কোশ্চেনের ট্রেন্ড জটিল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আসতে পারে। সহকারী প্রতিষ্ঠাতাটা পারলে মনে রেখো, অবিনাশ ভট্টাচার্য ও ভূপেন্দ্রনাথ দত্ত, যিনি কিন্তু সহকারী প্রতিষ্ঠাতা ছিলেন এবং প্রথম সম্পাদক ছিলেন। মানে 1907 সালে যতদিন না পর্যন্ত ভূপেন্দ্রনাথ দত্ত অ্যারেস্ট হয়েছিলেন, ততদিন পর্যন্ত কিন্তু উনি কিন্তু এই অনুশীলন সমিতির এই যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন। আচ্ছা, এই যে যুগান্তর পত্রিকা, আরও একটা প্রশ্ন আছে যে ধরো বিভিন্ন রকম তো বিপ্লবী সংগঠন ছিল, তোমরা জানো। তা অনুশীলন সমিতি, তোমরা জানো অনুশীলন সমিতি সম্বন্ধে অনেকেই পড়িয়েছি। প্রমথনাথ মিত্র, যার ব্যারিস্টার প্রমথনাথ মিত্র যার প্রতিষ্ঠাতা ছিলেন, আরও অনেকজনের নাম ওনার সঙ্গে জড়িত আছে। এবং ঢাকা অনুশীলন সমিতি, পুলিন বিহারী দাস, এরকম অনেক অনুশীলন সমিতি কিন্তু অনেক জায়গায় ছিল। তা আমাদের কলকাতায় যে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়েছিল, তার যে মুখপত্র, মানে তারা যে ম্যাগাজিনটা প্রকাশ করতো, পত্রিকাটা প্রকাশ করতো, তার নাম ছিল কিন্তু যুগান্তর। এটা কিন্তু আসতে পারে অনেক সময় যে অনুশীলন সমিতি কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি, বা অনুশীলন সমিতির কর্তৃক মুখপাত্র কি ছিল। 4টে অপশান দিল, বিভিন্ন রকম পত্রিকার নাম দিল,
দিল, সঠিক উত্তর হবে যুগান্তর। ঠিক আছে, খুব ভালো করে মনে রেখো। কৃষ্ণকুমার মিত্র, দেখো অপশান 3-এ আছে। কৃষ্ণকুমার মিত্র কিন্তু একটা পত্রিকার সঙ্গে জড়িত, ওটা সঞ্জীবনী পত্রিকা। সঞ্জীবনী পত্রিকা কিন্তু প্রতিষ্ঠা করেন কৃষ্ণকুমার মিত্র কত সালে? 1905 সালে, এবং ডেফিনেটলি কলকাতাতেই প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি কখনো প্রশ্নে আসে, দেখো এগুলো কিন্তু, এটা কিন্তু সেন্ট্রালের পরীক্ষাতেও আসে, রাজ্য সরকারের পরীক্ষাতেও আসেই, যে সঞ্জীবন পত্রিকাতেই প্রথম কিন্তু ব্রিটিশ যে প্রোডাক্ট সেইটা কিন্তু মানে যে বয়কট করব, ব্রিটিশ পণ্য বয়কট করার দাবি ওঠে। যদি কখনো আসে যে কোন পত্রিকাতে কোন পত্রিকাতে সঞ্জীবনী, কোন পত্রিকায় প্রথম ব্রিটিশ পণ্য বয়কট করার দাবি ওঠে, সঠিক উত্তর হবে সঞ্জীবনী পত্রিকা, যেটার প্রতিষ্ঠাতা ছিলেন কৃষ্ণকুমার মিত্র। 1905 সালে প্রতিষ্ঠা হয়, এবং সঞ্জীবনী পত্রিকাতেই প্রথম কিন্তু ব্রিটিশ পণ্য কিন্তু বয়কট করার, সঞ্জীবনী পত্রিকাতেই প্রথম ব্রিটিশ পণ্য বয়কট করার দাবি ওঠে। আর এই সম্বন্ধে আরেকটা বলে দিই, আমার এটা একটু মানে আমি লিখবো ভুলে গেছি, যদি কখনো দেখো যে সঞ্জীবনী পত্রিকার প্রতিষ্ঠাতাকে, তখন কিন্তু কৃষ্ণকুমার মিত্র, এবং সঞ্জীবনী পত্রিকায় প্রথম ব্রিটিশ পণ্য বয়কট করার দাবি ওঠে। আর যদি দেখো যে প্রশ্নে আসে যে সঞ্জীবনী সভার প্রতিষ্ঠাতাকে, সঞ্জীবনী সভা আর সঞ্জীবনী পত্রিকা দুটো কিন্তু আলাদা প্রশ্ন। সঞ্জীবনী সভার প্রতিষ্ঠাতা কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের মানে দাদা ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, যিনি একজন গায়ক মানে মিউজিশিয়ান ছিলেন বলতে পারেন। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কিন্তু সঞ্জীবনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন। সঞ্জীবনী সভার প্রতিষ্ঠাতা, ধরো তোমাদের প্রশ্নটা এলো সঞ্জীবনী সভার প্রতিষ্ঠাতা কে করেন, চারটে অপশনের সঙ্গে দেখলে একটা অপশানে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরও আছে, আবার কৃষ্ণকুমার মিত্রও আছে, যেহেতু অবভিয়াসলি ওরা কনফিউজ করার জন্য দেবে। সঞ্জীবনী সভা যদি আসে তখন হবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, আর সঞ্জীবনী পত্রিকা হবে কিন্তু কৃষ্ণকুমার মিত্র। আর সঞ্জীবনী সভাটা কিন্তু ওই অ্যারাউন্ড 1869 থেকে 1870 সাল নাগাদ কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল সঞ্জীবনী সভার। তার প্রতিষ্ঠাতা ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। আর সন্ধ্যা পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন বঙ্গবান্ধব উপাধ্যায়। দেখো যেটা 1 নম্বর অপশানে আছে, বঙ্গবান্ধব উপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত পত্রিকার নাম কি ছিল? সন্ধ্যা পত্রিকা, যেটা 1904 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, স্বাধীনতা পরের প্রশ্ন, স্বাধীনতাহীনতায় কে বাঁচতে চায় কে রচনা করেন? WBCS 2005-এর প্রশ্ন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, নজরুল ইসলাম। সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতাহীনতায় কে বাঁচতে চায় এইটা কে রচনা করেছিলেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এটা একটা স্ট্র্যাটেজিকেরও প্রশ্ন, আমি অনেকের প্রশ্ন মানে হট করে আমি আপলোড করে দিয়েছি, এটা আমি হয়তো স্ট্র্যাটেজিকে আমি WBCS 2005-এর মনে হচ্ছে আপলোড করা হয়ে গেছে আমার, ওখানেও হয়তো প্রশ্নটা দিয়েছি। যাই হোক, তোমাদের একটু প্র্যাকটিস হয়ে যাবে। যুক্তরাজ্যের প্রথম ভারতীয় শহীদকে? WBCS 2005-এর প্রশ্ন। সাবারকর, হরদোয়াল, মদনলাল ধিংড়া, সোহান সিং ভাগনা। এটা কিন্তু ওখানে মোহন সিং ভাগনা ছিল, অনেক জায়গায় দেখবে এরকম মিস্টেক হতে পারে প্রিন্টিং, সোহান সিং ভাগনাই সঠিক উত্তর হয়। তাহলে যুক্তরাজ্যের প্রথম ভারতীয় শহীদ কে ছিলেন? মদন লাল ধিংড়া, যিনি 1909 সালে স্যার উইলিয়াম হার্ট কার্জন কে গুলি করে হত্যা করেছিলেন। এই সম্বন্ধে আমি আগেও নোট দিয়েছি। যদি কখনো আসে প্রথম ভারতীয় শহীদকে, তখন কিন্তু হবে মানে যুক্তরাজ্যে, কিংবা ধরো যদি যুক্তরাজ্য মানে বুঝতে পারছো ইউনাইটেড কিংডম, যেটা বলেছিস এখন ইউনাইটেড কিংডম বা ইউকেতে অবস্থিত যে চারটে দেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড ও ওয়েলস। আয়ারল্যান্ড, শুধু আয়ারল্যান্ড একটা আলাদা আছে, নর্দার্ন আয়ারল্যান্ড আছে। আয়ারল্যান্ড কিন্তু অনেকদিন আগে আলাদা হয়ে গেছে। এই চারটে দেশ বর্তমানে কিন্তু ইউকের সঙ্গে যুক্ত আছে। তা যুক্তরাজ্য মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, আশা করি সকলেই জানো, তবু একটু বলে দিলাম। যুক্তরাজ্যের যদি প্রথম ভারতীয় শহীদ, এইভাবে যদি কোশ্চেনটা না এসে এইভাবে আসতো যে বিদেশে ভারতের প্রথম শহীদকে, তখন হতো মদন লাল ধিংড়া। 1909 সালে কিন্তু উইলিয়াম হার্ট কার্জনকে উনি গুলি করে হত্যা করেছিলেন, এবং এর অপরাধে কিন্তু ওনার ফাঁসিও হয়েছিল। এই উইলিয়াম হার্ট কার্জন নামটা কিন্তু মনে রেখো, স্যার উইলিয়াম হার্ট কার্জন, এটা কিন্তু আসতে পারে। আর একটা কথা, এই যে ঘটনাটা ঘটেছিল এর সঙ্গে কিন্তু আমাদের যে বীর সাভারকরকেও কিন্তু যুক্ত করা, মানে ইংরেজরা কিন্তু ওর এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে কিন্তু বীর সাভারকরকেও আর কি যুক্ত করেছিল আর কি, মানে অপরাধের সঙ্গে যুক্ত করেছিল, মানে সাসপেক্ট করেছিল যে উনিও যুক্ত ছিলেন। চাইলে একটু পড়ে নিতে পারো তোমরা, অ্যাকিউজ করেছিল আর কি ওনাকে। আলিপুর বোমার মামলায় শ্রী অরবিন্দের কৌশলী কে ছিলেন? কৌশলী মানে কিন্তু আইনজীবী। আশা করি WBCS যখন তোমরা দেবে, বেশিরভাগ পরীক্ষাতেই দেখবে
সবসময় দেখবে যে একদিকে বাংলাতে আছে, একদিকে প্যারালালি ইংলিশেও আছে। আমাদের রাজ্য সরকারের পরীক্ষায় কিছু কিছু পরীক্ষায় হয়তো পাশে ইংলিশ থাকে না, আমার ঠিক মনে পড়ছে না, পঞ্চায়েতের পরীক্ষায় মনে হয় ইংলিশ থাকে না। যাই হোক, একটু মনে রেখো বাংলা টার্মগুলো। কৌশলী মানে কিন্তু আইনজীবী, যেহেতু আইনজীবী বললে সোজা হয়ে যেত, ওরা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, তাই জন্য আমি পাশে আইনজীবী দিয়ে দিয়েছি। আলিপুর বোমা মামলায় শ্রী অরবিন্দের কৌশলী কে ছিলেন? বিপিন চন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস মানে সিআর দাস, জি কে গোগলে মানে গোপাল কৃষ্ণ গোগলে, তেজ বাহাদুর সপ্রু। সঠিক উত্তর হবে চিত্তরঞ্জন দাস। তোমরা জানো আলিপুর যে কনস্পিরেসি যে 1907 থেকে 9 সালে হয়েছিল, মানে ক্ষুদিরাম বসু যে তোমরা জানো যে তিনটে ইংরেজকে মানে ভুলবশত অন্য একজনকে মারতে গিয়ে গুলি করে বোম মেরে হত্যা করেছিলেন, কিংসপোর্টকেই মনে হয়, মুজাফফরনগরে। সেটার এগেনস্টেই কিন্তু যখন এটা নিয়ে যখন কেসটা আর কি যখন চলছে, তখন কিন্তু প্রায় 37 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এবং চাইলে তোমরা 37 জনের নামও একটু চেক করে নিতে পারো, আসবে না আশা করি, তবু বলছি। আর এই বোমা মামলার যে মেন কিন্তু ব্রেন ছিল শ্রী অরবিন্দের, এবং ওনার হয়ে কিন্তু চিত্তরঞ্জন দাস কিন্তু মানে আর কি আইনজীবী হিসাবে কিন্তু লড়েছিলেন। বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে ডাব্লিউবিসিএস 2005-এর প্রশ্ন। পথের দাবি, দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ, গোড়া। সঠিক উত্তর কিন্তু হবে আনন্দমঠ। তোমরা জানো যেটা 1882 সালে কিন্তু এই উপন্যাসটা কিন্তু প্রকাশ হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন, অস্ত্র আইন কে পাস করেছিলেন? ডাব্লিউবিসিএস 2005-এর প্রশ্ন। লর্ড ক্যানিং, লর্ড লিটন, লর্ড কার্জন, লর্ড মিন্টো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে দুটো প্রশ্ন, এখানে ধরো আর কি এই যে অস্ত্র আইন, এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে। অস্ত্র আইন কে পাস করেছিলেন এটা আসতে পারে, কিংবা আসতে পারে অস্ত্র আইন কবে পাস হয়েছিল। সঠিক উত্তর হবে অস্ত্র আইন পাস করেছিলেন লর্ড লিটন। কত সালে? 1878 সালে। খুব কনসাসলি কিন্তু এটা মনে রেখো। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডাব্লিউবিসিএস 2005-এর প্রশ্ন। অপশান 1 শ্রীমুখ, অপশান 2 কৃষ্ণ, অপশান 3 প্রথম সাতকর্ণী, অপশান 4 গৌতমী পুত্র সাতকর্ণী। সঠিক উত্তর হবে শ্রীমুখ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিল শ্রীমুখ, আশা করি সকলেই জানো। পানিপথের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন? ইব্রাহিম লোদি, রানা সঙ্গ, মামুদ লোদি, মেদিনী রায়। সঠিক উত্তর হবে ইব্রাহিম লোদি, যেটা 1526 খ্রিস্টাব্দে হয়েছিল, প্রথম যে পানিপথের যুদ্ধ, ওখানে কিন্তু বাবরের যে প্রতিপক্ষ ছিল ইব্রাহিম লোদি ছিল, জানো আশা করি সকলেই। ওটা যে নোট দিইনি, আগে প্রচুর নোট দিয়েছি, বাবর সম্বন্ধেও ডিটেলে নোট দেওয়া আছে। ওনার মানে উনি যে কটা যুদ্ধ লড়েছিলেন, যে কটা হয়েছিল সব কটাই দেওয়া আছে। রানা সঙ্গেও কিন্তু ওনার একটা যুদ্ধ হয়েছিল, যথাসম্ভব খানুয়ার যুদ্ধটা 1527 খ্রিস্টাব্দে ওটা মনে হয়েছিল, এটা চেক করে নিও। নিম্নোক্ত রাজাদের মধ্যে কে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? ডাব্লিউবিসিএস 2005-এর প্রশ্ন। প্রথম পুলকেশী, কীর্তিবর্মন, দ্বিতীয় পুলকেশী, মঙ্গলেশ। এখানে যে কটা অপশন আছে তার ভেতরে সঠিক উত্তর কিন্তু প্রথম পুলকেশী, মানে চালুক্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে পারো প্রথম পুলকেশীকে। উনি কিন্তু এই অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এবং এই অশ্বমেধ যজ্ঞ সম্বন্ধে আরেকটা বলে দিচ্ছি, আরেকটা প্রশ্ন আসতে পারে যে যদি আসে যে দুবার অশ্বমেধ যজ্ঞ কে করেছিলেন, অপশানে যদি দেখো যে পুষ্যমিত্র শুঙ্গ, মানে শুঙ্গ বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ, উনি কিন্তু দুবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, যার ফলে কিন্তু ওনার একটা উপাধি দেওয়া হয়। উপাধিটা হচ্ছে দ্বিরস্ব মেধযোজী, ঠিক আছে, দ্বিরস্ব মেধযাজী। উনি যেহেতু দুবার অশ্বমেধ যজ্ঞটা করেছিলেন, তাই জন্য ওনাকে কিন্তু দ্বিরস্ব মেধযাজী আখ্যা দেওয়া হয়, ঠিক আছে। এবং উনি যে ওই অশ্বমেধ যজ্ঞটা করেছিলেন, ওখানে কিন্তু প্রধান পুরোহিত ছিলেন পতঞ্জলি। পতঞ্জলির নাম তোরা শুনে রাখবে, যে মহাভাষ্য বলে যে গ্রন্থের রচয়িতা ছিল পতঞ্জলি। একটু বলে দিলাম এই সম্বন্ধে। দুবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন কিন্তু পুষ্যমিত্র শুঙ্গ, কিংবা কখনো যদি প্রশ্নে আসে দেখো যে দ্বিরস্ব মেধযাজী উপাধিটা কার, তখন সঠিক উত্তর হবে পুষ্যমিত্র শুঙ্গ। প্রোনাউন্সিয়েশন যদি একটু ভুলভ্রান্তি হয়, তোমরা একটুখানি বুঝতেই পারছো, একটুখানি খটোমটো প্রোনাউন্সিয়েশন, একটু তোমরা ম্যানেজ করে নিও। সূর্য সিদ্ধান্তের লেখক কে ছিলেন? ডাব্লিউবিসিএস 2005-এর প্রশ্ন। আর্যভট্ট, বরাহমিহির, বড় রুচি, সুশ্রুত। সঠিক উত্তর হবে আর্যভট্ট। সূর্য সিদ্ধান্তের লেখক ছিলেন কিন্তু আর্যভট্ট। কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থার প্রবর্তন করেন? কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থার প্রবর্তন করেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড রিপন, লর্ড মিন্টো। সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। 1861 সালে যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, তোমরা জানো যে বিভিন্ন কাউন্সিল অ্যাক্ট আছে, যে চার্টার অ্যাক্টগুলোও আছে, আশা করি তোমার এই সম্বন্ধে আমি আগেও বলেছিলাম।
এই যদি প্রশ্নে আসে যে পোর্টফোলিও ব্যবস্থার প্রবর্তন কে করেন, তখন সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। এবং যদি প্রশ্নে আসে যে এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 কে প্রবর্তন করেছিলেন, তখন হবে সঠিক উত্তর লর্ড ক্যানিং, যিনি আর কি আমার ভারতবর্ষের প্রথম ভাইসরয় ছিল। লর্ড ক্যানিং সম্বন্ধে অনেক কিছু বলেছি। লর্ড ক্যানিং সম্বন্ধে তোমরা প্রচুর প্রশ্ন আর কি কালেক্ট করতে পারো, প্রচুর প্রশ্ন আছে লর্ড ক্যানিং থেকে ভারতব্যাপী যেসব পরীক্ষা হয়, এবং উনি নীল কমিশন প্রথম গঠন করেছিলেন। হ্যাঁ, প্রচুর প্রশ্ন হয়। আর আরেকটা প্রশ্ন এখানে, এই যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 কেন ওটা দিয়ে দিয়েছি, এটার কারণটা বলে দিই। এখানে তো ডাইরেক্ট দেখছো স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্নটা এসছে যে কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থার প্রবর্তন করেন, সঠিক উত্তর লর্ড ক্যানিং। কিন্তু অনেক সময় প্রশ্নটা দেখবে এইভাবেও আসে, তোমার একটুখানি ঘাটাঘাটি করলে বুঝতে পারে প্রশ্ন, যে কোন অ্যাক্ট অনুযায়ী কিংবা কোন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা কোন অ্যাক্ট, এইভাবেই দেবে কোন অ্যাক্ট অনুযায়ী পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তিত হয়, কিংবা কোন অ্যাক্ট অনুযায়ী লর্ড ক্যানিং পোর্টফোলিও ব্যবস্থার প্রবর্তন করেন। সঠিক উত্তর হবে দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 বা 1861। ঠিক আছে, ভালো করে মনে রেখো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 দ্বারা কিন্তু এই পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল, এবং লর্ড ক্যানিং প্রবর্তিত করেছিল। কার আদেশে মহাভারত বাংলায় অনুদিত হয়েছিল? কার আদেশে মহাভারত বাংলায় অনুদিত হয়েছিল? WBCS 2005-এর প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 আলাউদ্দিন হোসেন শাহ, জালাল উদ্দিন নসরত শাহ, হাজি ইলিয়াস। 4 নম্বর অপশানটা, ওটা 1 হয়ে গেছে, ওটা অ্যাকচুয়ালি 4 হবে। সঠিক উত্তর হবে আলাউদ্দিন হোসেন শাহ, যার আসল নাম ছিল কিন্তু সৈয়দ হোসেন। এইটাও কিন্তু আসে পরীক্ষায়, আমি দেবো একদম ভুলে গেছি, আগে দিয়েছিলাম বিজনেসের সময়। এই আলাউদ্দিন হোসেন শাহের কিন্তু আসল নাম হচ্ছে সৈয়দ হোসেন। ঠিক আছে, সৈয়দ হোসেন, মানে হোসেন শাহী বংশের যে প্রতিষ্ঠাতা বাংলায়, আলাউদ্দিন হোসেন শাহ। সৈয়দ হোসেনের তার কিন্তু আসল নাম। উনি কিন্তু মুজাফফর শাহের মন্ত্রী ছিলেন। ওই মুজাফফর শাহের মৃত্যুর পর কিন্তু সৈয়দ হোসেন কিন্তু আলাউদ্দিন হোসেন শাহ উপাধি নিয়ে কিন্তু সিংহাসনে বসেছিলেন। হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাও কিন্তু এই আলাউদ্দিন হোসেন শাহ, যার আসল নাম কিন্তু সৈয়দ হোসেন, যাকে বাংলার আকবর বলা হয়। তোমরা জানো বাংলার আকবর বলা হয় হচ্ছে এই আলাউদ্দিন হোসেন শাহকে, যেমন কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে, যেমন সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে, এরকম আর কি। আর নসরত শাহ কিন্তু এই আলাউদ্দিন হোসেন শাহের পুত্র ছিলেন, যিনি কিন্তু এই গৌড়ে কিন্তু বড়সোনা মসজিদ নির্মাণ করেছিলেন। এটা কিন্তু WBCS এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। গৌড়ের বড়সোনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? নসরত শাহ। আচ্ছা, এই সম্বন্ধে একটু বলে দিই তাহলে। এই কার আদেশে মহাভারত বাংলায় অনুদিত হয়েছিল? আলাউদ্দিন হোসেন শাহের আদেশে। আর কে অনুবাদটা করেছিলেন? গোবিন্দ পরমেশ্বর। মানে ভারতবর্ষে বাংলায় প্রথম যে মহাভারতটা অনুবাদ হয়েছিল, সেটা অনুবাদ করেছিলেন গোবিন্দ পরমেশ্বর। কার আদেশে? আমাদের আলাউদ্দিন হোসেন শাহর আদেশে। এবং যদি আরও ডিটেলে বলা যায়, আলাউদ্দিন হোসেন শাহের সেনাপতি ছিল পরাগল খাঁ, তার পৃষ্ঠপোষকতায়। মানে পরাগল খাঁ কিন্তু আলাউদ্দিন হোসেন শাহের সেনাপতি ছিল, এবং এই আলাউদ্দিন হোসেন শাহের সেনাপতি পরাগল খাঁর কিন্তু সভাকবি ছিল গোবিন্দ পরমেশ্বর। এই যে পরাগল খাঁ দেখছো, এনার কিন্তু সভাকবি ছিলেন গোবিন্দ পরমেশ্বর। পরাগল খাঁর অনুরোধেই কিন্তু মানে পৃষ্ঠপোষকতায় কিন্তু গোবিন্দ পরমেশ্বর অনুবাদটা করেছিলেন মহাভারতের। আর এইখানকার অপশান অনুযায়ী আলাউদ্দিন হোসেন শাহ সঠিক উত্তর। ওনার আদেশেই করা হয়েছিল, যেহেতু হোসেন শাহ কিন্তু ওনার সেনাপতি ছিল। আবার ধরো এই যে এইটা একটু মাঝে মাঝে করতে হয় বন্ধুরা, না হলে ভিডিওটা পজ হয়ে যায়, আবার প্রথম থেকে করতে হয়। এর জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী, অনেকটু বিরক্তিকর জানি। এবার এই তোমার যে দেখছো এই যে পরাগল খাঁ, এই পরাগল খাঁর কিন্তু পুত্র ছিলেন ছুটি খাঁ। এই ছুটি খাঁর আবার পৃষ্ঠপোষকতায় কিন্তু শিকর নন্দী কিন্তু মহাভারতের একটা পার্ট, মানে অশ্বমেধ পর্ব, সেটা বাংলায় অনুবাদ করেছিল। এটা অনেক সময় আসে পরীক্ষায় যে মহাভারতের অশ্বমেধ পর্ব বাংলায় কে অনুবাদ করেছিল? সঠিক উত্তর হবে শিকর নন্দী। আর কার অনুরোধে বা কার পৃষ্ঠপোষকতায়? ছুটিকা। ছুটিকা কে ছিল? ছুটিকা ছিল পরাগল খাঁর পুত্র, আর পরাগল খাঁ কে ছিল? আলাউদ্দিন হোসেন শাহের সেনাপতি। ঠিক আছে, আর আলাউদ্দিন হোসেন শাহ ছিল বাংলার আকবর বলা হতো, এবং আলাউদ্দিন হোসেন শাহের সময় হিন্দু মুসলমানদের মধ্যে কিন্তু একটা সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়েছিল। এবং আলাউদ্দিন হোসেন শাহকে কিন্তু এই গোবিন্দ পরমেশ্বর কৃষ্ণের অবতারও বলতো। এটাও কিন্তু আসে পরীক্ষায়, যে গোবিন্দ পরমেশ্বর বাংলায় কোন সুলতানকে কৃষ্ণের অবতার বলেছেন, তখন সঠিক উত্তর হবে আলাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুর এখান থেকে মিসলেনিয়াস আমি নোট দিয়েছি, ভালো করে মনে রেখো। আমুক্ত মাল্যদা কে লিখেছিলেন? WBCS 2005-এর প্রশ্ন। বৃক্ষ, দ্বিতীয় হরিহর, কৃষ্ণদেব রায়, বীর নরসিংহ। এখানে বৃক্ষ, হরিহর, বুক্কাও অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্পেলিং পাবে।
হরিহর বুক্কা থাকে অনেক জায়গায়। সঠিক উত্তর হচ্ছে আমুক্ত মাল্যদা। কে লিখেছেন? আমুক্ত মাল্যদা। আমুক্ত মাল্যদা কে লিখেছেন? ডাব্লিউবিসিএস 2005-এর প্রশ্ন। কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় কে ছিল? আমাদের যে বিজয়নগর এম্পায়ার বা বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন কৃষ্ণদেব রায়। ও যদি স্পেসিফিক্যালি বলা যায়, স্পেসিফিক্যালি বললে তুলুপ বংশ। তুলুপ বংশ মানে সঙ্গম, শালুপ, তুলুপ, আরবিডু। তোমরা জানো যে বিজয়নগর বংশের যে 4টে পার্ট, সঙ্গম, শালুপ, তুলুপ, আরবিডু, এর মধ্যে তুলুপ বংশের কিন্তু রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। এবং তুলুপ বংশ তো বটেই, বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ নৃপতি ছিলেন কৃষ্ণদেব রায়। ইনি কিন্তু দুটো গ্রন্থ রচনা করেছিলেন, আমুক্ত মাল্যদা যেটা তেলেগু ভাষায়, এটা রাজনীতি বিষয়ক গ্রন্থ, এবং জাম্ববতী কল্যাণম এটা কিন্তু সংস্কৃত ভাষায় লিখেছিলেন। দুটোই মনে রেখো। জাম্ববতী কল্যাণম কে লিখেছেন? কৃষ্ণদেব রায়। কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। এবং আমুক্ত মাল্যদা কে লিখেছেন? তেলেগু। কৃষ্ণদেব রায় কোন ভাষায়? তেলেগু ভাষায়। মানে পোদ্দান যার সহকবি ছিলেন, অন্ধ কবিতার পিতামহ যাকে বলা হয়, তোমাদের আগে পড়িয়েছি আমি, আশা করি মনে আছে। ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? ডাব্লিউবিসিএস 2005-এর প্রশ্ন। বিম্বিসার, অজাতশত্রু, বিন্দুসার, অশোক। সঠিক উত্তর হবে অজাতশত্রু। ঠিক আছে। আর শ্রেণিক বলা হয় বা শ্রেণীও বলা হয় বিম্বিসারকে। বিম্বিসার ছিলেন অজাতশত্রুর পিতা। অজাতশত্রু কিন্তু কুনিক নামে পরিচিত। আর বিন্দুসার নিয়ে এক্ষুনি প্রশ্ন আসবে, দেখবে। অশোকেরও তো প্রচুর তোমরা উপাধি জানো, যে বিন্দুসার, অমিত্রঘাত। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? ডাব্লিউবিসিএস 2005-এর প্রশ্ন। দেবপাল, গোপাল, ধর্মপাল, প্রথম মহিপাল। সঠিক উত্তর হচ্ছে ধর্মপাল। ধর্মপাল কিন্তু বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পাল বংশের একজন নরপতি ছিলেন উনি, রাজা ছিলেন। এবং এই যদি আসে, অনেক জায়গায় দেখছি আসছে যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। ও যদি স্পেসিফিক্যালি, এটা আমার লেখা হয়নি, আমি কিন্তু এই সম্বন্ধে প্রচুর শর্টস ছেড়ে রেখেছি, চাইলে তোরা আমার শর্টসগুলো দেখতে পারো, প্রচুর উপকৃত হবে। ওখানে প্রায় প্রতিটা শর্টসে কিন্তু 12টা করে ওয়ান লাইনার প্রশ্ন থাকে। ওই 12টা করে ওয়ান লাইনার প্রশ্ন কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষার জন্য খুবই উপযোগী, চাইলে একটু দেখতে পারো। সব বিষয় নিয়ে আমি ছাড়ি, পলিটিক্স, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে, ইতিহাস, ভূগোল, হিস্ট্রি, জিওগ্রাফি সবই ছাড়ি। এছাড়া এই আমাদের বলে দিই যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে ধর্মপাল। এবং এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমাদের বিহারের ভাগলপুর জেলায় অবস্থিত। ঠিক আছে। কোন বছর বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়? ডাব্লিউবিসিএস 2005-এর প্রশ্ন। 1765, 1792, 1802, 1805। সঠিক উত্তর হবে 1802 সালে। কিন্তু এই বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এবং এই বেসিনের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এটাও কিন্তু পরীক্ষায় আসে। যদি ডাইরেক্ট আসে, দেখো অপশানে দেখি মানে এরকম থাকে, মারাঠা, ইংরেজ, কি পাঞ্জাব ও মানে ফরাসিদের সাথে, কি ডাচ বা মারাঠাদের সাথে, কি ওলন্দাজ বা শিখদের সাথে, এরকম যদি আসে আলাদা কথা। তাহলে দেবে মারাঠা আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেরকমভাবে অপশানে থাকবে। আর যদি স্পেসিফিক্যালি বলতে হয় কাদের মধ্যে, মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কিন্তু এই বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় 1802 সালে। এই যে দেখছো মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও, ইনি কিন্তু ওনার পেশোয়া পদ আর কি ফিরে পাওয়ার আশায় কিন্তু এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। মানে এই উনি আর কি এই পেশোয়া পদ ফিরে পাওয়ার জন্য লর্ড ওয়েলেসলি জানো যে প্রবর্তিত আমাদের অধীনতামূলক মিত্রতা নীতি, এই অধীনতামূলক মিত্রতা নীতি, এই বেসিনের চুক্তি অধীনতামূলক মিত্রতা নীতিতেই কিন্তু উনি অ্যাকচুয়ালি স্বাক্ষর করেছিলেন, যেটাই এখানে এই ক্ষেত্রে এটা বেসিনের চুক্তি নামে পরিচিত। মানে পেশোয়া পদ উনি ফিরে পাওয়ার আশায় কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কিন্তু উনি একটা স্বাক্ষর করেন, যেটা বেসিনের চুক্তি বলা হয়। কিংবা লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি কিন্তু উনি অ্যাকসেপ্ট করেন। ঠিক আছে। লর্ড ওয়েলেসলি কর্তৃক প্রবর্তিত অধীনতামূলক মিত্রতা নীতি কিন্তু উনি অ্যাকসেপ্ট করেন। কে অমিত্রঘাত উপাধি গ্রহণ করেন? ডাব্লিউবিসিএস 2005-এর প্রশ্ন। বিন্দুসার, বিম্বিসার, অশোক, কালাশোক। সঠিক উত্তর হবে বিন্দুসার। একটু আগেই পড়লে, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং আমাদের সম্রাট অশোকের পিতা ছিলেন বিন্দুসার। অমিত্রঘাত মানে শত্রু নিধনকারী। অমিত্রঘাতের মানে এটা অনেক জায়গায় আসে, সব উপাধিত্ব মানে জিজ্ঞেস করে না। অমিত্রঘাতের মানে হচ্ছে কিন্তু শত্রু নিধনকারী। সম্রাট অশোকের পিতা ছিলেন উনি। 1857 সালের বিদ্রোহের সময় ভারতবর্ষের গভর্নর কে ছিলেন? মানে 1857 সালের বিদ্রোহ বলতে 1857 সালে যে আমাদের সিপাহী বিদ্রোহটা হয়েছিল, সিপাহী মিউটনি, ওইটার সময় ভারতবর্ষের ওই বিদ্রোহের সময় ভারতবর্ষের গভর্নর কে ছিলেন? ডাব্লিউবিসিএস 2005-এর প্রশ্ন। লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লিটন, লর্ড রিপন। সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং সম্বন্ধে একটু আগেই বলছিলাম, ভারতবর্ষের প্রথম ভাইসরয়। লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেছিলেন? ডাব্লিউবিসিএস 2005-এর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফৈজি, আবুল ফজল, দারা, আবু তালিব কামিল। সঠিক উত্তর হচ্ছে ফৈজি প্রথম কিন্তু লীলাবতী যে গ্রন্থ, এটার ফার্সি অনুবাদ করেন।
আর এই লীলাবতী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? ভাস্করাচার্য, যিনি দ্বিতীয় ভাস্কর নামেও পরিচিত। যেরামই দেখো, যদি দেখো যে লীলাবতী গ্রন্থের রচয়িতাকে অপশানে আছে ভাস্করাচার্য, সেটা দেবে। আর কোনোদিন অপশানে দেখো ভাস্করাচার্য খুঁজে পাচ্ছ না, দ্বিতীয় ভাস্কর আছে, তখন দ্বিতীয় ভাস্করটা কিন্তু দেবে। ঠিক আছে, ওরা যে কোনোভাবে জিজ্ঞেস করতে পারে। ভাস্করাচার্য আর দ্বিতীয় ভাস্কর কিন্তু একই ব্যক্তি। এই যে লীলাবতী, এটা কিন্তু কি রিলেটেড একটা বই, গণিত বিষয় রিলেটেড। আর এই যে আমাদের ভাস্করাচার্য বা দ্বিতীয় ভাস্কর, ওনার রচিত শ্রেষ্ঠ যে গ্রন্থ, সেটার নাম হচ্ছে সিদ্ধান্ত শিরোমণি। সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থের রচয়িতা তাহলে কে? আমাদের দ্বিতীয় ভাস্কর বা ভাস্করাচার্য। এটা কিন্তু সিদ্ধান্ত শিরোমণি কিন্তু এই ভাস্করাচার্য বা দ্বিতীয় ভাস্করের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এবং এই যে দেখছো লীলাবতী, এই সিদ্ধান্ত শিরোমণির কিন্তু 4টে পার্ট ছিল, তার ভেতরে একটা পার্ট কিন্তু লীলাবতী। ঠিক আছে, সিদ্ধান্ত শিরোমণি কিন্তু একটা বৃহৎ গ্রন্থ, তার একটা পার্ট কিন্তু হচ্ছে লীলাবতী। কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন? ডাব্লিউবিসিএস 2005-এর প্রশ্ন। সামন্ত সেন, হেমন্ত সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। সঠিক উত্তর হবে বল্লাল সেন। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, কে বলেছিলেন? ডাব্লিউবিসিএস 2005-এর প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। নেতাজি সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক, সি অরবিন্দ, লালা লাজপত রায়। সঠিক উত্তর হচ্ছে বাল গঙ্গাধর তিলক। উনি কিন্তু বলেছিলেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার, সকলেই জানো আশা করি। এবং উনি কিন্তু লোকমান্য তিলক নামেও পরিচিত ছিলেন। এছাড়া বাল গঙ্গাধর তিলক সম্বন্ধে অনেক প্রশ্নই মানে অনেক কিছুই বলা যায়, বিভিন্ন রকম কোশ্চেনে বলেছি আমি। দেখবে এই 2005-এর যে রেস্ট অফ সেটটা আসবে, মানে রেস্ট সেটটা আসবে, আজকে একটা সেট হয়ে গেল, আরেকটা সেটে আমি 2005 কমপ্লিট করবো, ওখানেও বাল গঙ্গাধর তিলক সম্বন্ধে 2-একটা কোশ্চেন থাকবে। 1857 সালের বিদ্রোহে, মানে একটু আগে যে বলছিল যে 1857 সালের বিদ্রোহে কে গভর্নর জেনারেল ছিল বা ভাইসরয় ছিল, বিভিন্ন রকমভাবে আসে। 1857 সালের বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়? ডাব্লিউবিসিএস 2005-এ। মানে 1857 সালে যে সিপাহী বিদ্রোহটা হয়েছিল, এই সময় তো যে সিপাহীরা যে বিদ্রোহটা করছে, সিপাহীদের তরফ থেকে কিন্তু একজনকে নেতা হিসাবে গ্রহণ করা হয়েছিল, নেতা হিসাবে ঘোষণা করা হয়েছিল। ওনার নামটা জিজ্ঞেস করছে। দ্বিতীয় বাহাদুর শাহ, তাঁতিয়া টোপি, নানা সাহেব, মঙ্গল পাণ্ডে। সঠিক উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। আর যদি আসতো যে আমাদের যে 1857 সালে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে, ওটা হচ্ছে তখন হতো মঙ্গল পাণ্ডে। আর সিপাহী বিদ্রোহে সিপাহীদের আমাদের ইন্ডিয়ার তরফ থেকে কাকে লিডার ঘোষণা করা হয়েছিল? দ্বিতীয় বাহাদুর শাহ। উনি ছিলেন শেষ মুঘল সম্রাট। এবং এটাও কিন্তু আসে যেন পরীক্ষায়, যে দ্বিতীয় বাহাদুর শাহকে ব্রিটিশরা কোথায় নির্বাসিত করেছিলেন? সঠিক উত্তর হবে কিন্তু রেঙ্গুনে নির্বাসিত করেছিলেন। দ্বিতীয় বাহাদুর শাহকে কিন্তু ব্রিটিশরা রেঙ্গুনে নির্বাসিত করেছিলেন এবং ওখানেই ওনার মৃত্যু হয়েছিল যতদূর আমি জানি। এটা কিন্তু পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শেষ মুঘল সম্রাটকে, এটা তো আসেই। আর আসে যে দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে রেঙ্গুন। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। কালকের কিংবা সোমবার আমি 2005-এর যে হিস্ট্রির বাকি কোশ্চেনগুলো রয়ে গেল, সেটা আমি দিয়ে 2005-এর হিস্ট্রি শেষ করে দেবো। আর আমি অন্যান্য ভিডিওগুলো, এনটিপিসির যে ভিডিওগুলো আপলোড করছি দেখো, তার পাশাপাশি প্যারালালি আমি ডাব্লিউবিসিএস আপলোড করছি। দেখি অন্যান্য পরীক্ষারও PYQ কোশ্চেন আমার ইচ্ছা আছে আপলোড করার। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। গুড ডে অ্যান্ড গুড বাই, ভালো থেকো।